ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্ট। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। সামনেই তোমাদের WBSSC গ্রুপ সি আর ডি এর এক্সাম, সেটিকে মাথায় রেখেই তোমাদের পাটিগণিতের একটি সেট নিয়ে আলোচনা করব। তোমরা ভালো করে ক্লাসটি করো। আর তোমরা আমাদের এই ক্লাসটির পিডিএফ পেতে চাইলে অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করো। তাহলে চলো, ক্লাস শুরুর আগে সবাই ক্লাসটি শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যাতে এরকম ক্লাসগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে তোমাদের নোটিফিকেশনের মাধ্যমে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। চলো। প্রথম কোশ্চেনটি কি বলেছে? 4^1/3 ইন্টু ব্র্যাকেটে 2^1/3 ইন্টু 3^1/2 আর হোল টু দি পাওয়ার 4 ভাগ 27। তাহলে বলেছে অ্যান্সারটি কি হবে? তাহলে প্রথমে তোমরা পড়ো 4^1/3 ইন্টু, আমরা এই 4কে ভিতরে নিয়ে গুণ করতে পারি সব পাওয়ার সাথে। তাহলে 2^4/3 ইন্টু 3^4/2 আর ভাগ আছে 27। এগুলো ব্র্যাকেটে রাখলাম। নেক্সট 4^1/3, 4কে আমরা যদি 2 এর স্কোয়ার লিখি যদি, তাহলে কি হবে? 2 এর স্কোয়ার 1/3 ইন্টু, এটা যা আসে তাই থাকলো 2^4/3 ইন্টু 3 স্কোয়ার হয়ে যাবে, ভাগ কত? ভাগ হচ্ছে 27। নেক্সট এই পাওয়ার, এখানে তোমরা দেখো, এখানে 2 এর সাথে 1/3 এটা গুণ হয়ে যাবে। তাহলে হচ্ছে 2^2/3 ইন্টু 2^4/3 ইন্টু 3 স্কোয়ার ভাগ 27। 27 ভাগ করলে কত হবে? আমরা যদি এটা 3 মাল্টিপল করি তাহলে কত হচ্ছে? 3 3 এ 9 আর 3 27, মানে 3 কিউব। তাহলে নেক্সট পেজে চলো। 2 টু দি পাওয়ার কি আসছে? 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার 4/3 ইন্টু 3 স্কোয়ার আর ভাগ 3 কিউব ছিল। তাহলে এটা যদি গুণ হয়ে যায় উপরে আসে, তাহলে 3 মাইনাস কিউব। তাহলে ইকুয়ালস কত হচ্ছে? 2 এর পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, 2/3 প্লাস 4/3 ইন্টু 3 পাওয়ার যোগ হবে, তাহলে 3 2 মাইনাস 3। এখন কত আসবে? 2, 4 আর 2 6, নিচে আছে 3, তাহলে আসবে 6/3 ইন্টু 3 মাইনাস 1। তাহলে কত আসছে? 2 এর স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে ইকুয়ালস টু কত? 4, নিচে হচ্ছে 3। সঠিক আনসার হচ্ছে 4/3, অপশন বি। নেক্সট কোশ্চেন কি বলেছে? 0.125 প্লাস 0.027 বাই 0.25 মাইনাস 0.15 প্লাস 0.09। তোমরা দেখে নাও, 0.125 বলেছে। 0.125 কে আমরা কি লিখতে পারি? লিখতে পারি আমরা 0.5 তার হোল কিউব প্লাস
0.027, এটাকে কি লিখতে পারি আমরা 0.3 তার হোল কিউব বাই কত হচ্ছে 0.25 মাইনাস 0.15 প্লাস 0.09। তাহলে 0.25টা আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 0.5 তার হোল স্কয়ার মাইনাস 0.15 কে কি লিখতে পারি আমরা 0.5 ইন্টু 0.3 প্লাস 0.09 কে কি লিখতে পারি আমরা 0.3 তার হোল স্কয়ার। তাহলে তোমরা দেখো এখন কি আসছে, উপরে আসছে a কিউব প্লাস b কিউব আর নিচে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে তোমরা এটা জানোই যে a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a কিউব প্লাস b কিউবের সূত্র কি, সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে উপরে আছে কি 0.5 তার হোল কিউব প্লাস 0.3 তার হোল কিউব। তাহলে এটিকে আমরা লিখতে পারি 0.5 প্লাস 0.3 ইন্টু 0.5 তার হোল স্কয়ার মাইনাস 0.5 ইন্টু 0.3 প্লাস 0.3 তার হোল স্কয়ার বাই কত হচ্ছে, বাই হচ্ছে 0.5 তার হোল স্কয়ার মাইনাস 0.5 ইন্টু 0.3 প্লাস 0.3 তার হোল স্কয়ার। তাহলে এখন তোমরা কাটাকাটি করো, তাহলে এই সংখ্যাটি আর এর সংখ্যাটি কেটে যায়, তাহলে থাকছে কি, থাকছে কি শুধু 0.5 প্লাস 0.3 মানে 0.5 প্লাস 0.3, তাহলে কত হচ্ছে 0.8। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি 0.8। কি করলাম আবার বলে দিই তোমাদের, উপরে ছিল 0.125 প্লাস 0.027 আর নিচে থাকছে 0.25 মাইনাস 0.15 প্লাস 0.09। তাহলে আমরা 0.125 কে লিখে নিলাম আমরা 0.5 তার হোল কিউব প্লাস 0.027 কে আমরা লিখে নিলাম 0.3 তার হোল কিউব আর নিচে 0.25 সেটিকে লিখলাম 0.5 তার হোল স্কয়ার মাইনাস 0.15 কে লিখলাম 0.5 ইন্টু 0.3 প্লাস 0.09 কে লিখলাম 0.3 তার হোল স্কয়ার। এরপর আমরা জানি a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা 0.5 তার হোল কিউব প্লাস 0.3 তার হোল কিউবকে আমরা লিখে নিলাম 0.5 প্লাস 0.3 ইন্টু 0.5 তার হোল স্কয়ার মাইনাস 0.5 ইন্টু 0.3 প্লাস 0.3 তার হোল স্কয়ার বাই 0.5 তার হোল স্কয়ার মাইনাস 0.5 ইন্টু 0.3 প্লাস 0.3 তার হোল স্কয়ার। তাহলে এই দুটি সংখ্যা কেটে গেল, তাহলে নিচে থাকলো কি 0.5 প্লাস 0.3, তাহলে आंसर হয়ে যাচ্ছে 0.8। आंसर অপশন সি। বুঝলে? নেক্সট কি বলেছে, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশকের অঙ্ক এককের অঙ্ক থেকে 3 বেশি ও অঙ্ক দুটির সমষ্টি 13, তাহলে সংখ্যাটি কত? তাহলে কি করব আমরা, আমরা প্রথমে ধরে নিই এককের অঙ্ক হচ্ছে কত x আর দশকের অঙ্ক হচ্ছে কত, দশকের অঙ্ক হচ্ছে x
প্লাস 3। এখন বলেছে অঙ্ক দুটির সমষ্টি 13, তাহলে এক্স প্লাস 3 এটা হচ্ছে কত? এটা হচ্ছে 13। তার মানে 2x প্লাস 3 ইকুয়ালস টু কত? 13। তাহলে 2x ইকুয়ালস টু হচ্ছে 13 মাইনাস 3 ইকুয়ালস টু কত? 10। তাহলে x ইকুয়াল টু হচ্ছে কত? 5। তাহলে এককের অঙ্ক হচ্ছে কত? এককের অঙ্ক হচ্ছে 5, আর দশকের অঙ্ক হচ্ছে কত? 5 যোগ 3 8। এখন বলেছে সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটা আমরা কি করে বার করব? তাহলে 10 ইন্টু এক্স প্লাস 3 যোগ এক্স। তাহলে এক্স প্লাস 3 কত? এক্স প্লাস 3 হচ্ছে 8, তাহলে 10 ইন্টু 8 যোগ 5, তাহলে হচ্ছে 8 আর 10 80 যোগ 5, তাহলে হচ্ছে 85। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। কি বলেছে আবার বলি, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশকের অঙ্ক এককের অঙ্ক থেকে 3 বেশি। তাহলে এককের অঙ্ক হচ্ছে x আর দশকের অঙ্ক হচ্ছে x প্লাস 3। এখন বলেছে অঙ্ক দুটির সমষ্টি 13, তাহলে x প্লাস 3 ইকুয়ালস কত? 13। তাহলে 2x প্লাস 3 ইকুয়ালস কত? 13। তাহলে 2x ইকুয়ালস টু 13 মাইনাস 3 ইকুয়ালস টু 10। তাহলে x ইকুয়াল টু 5। তাহলে এককের অঙ্ক হচ্ছে কত? এককের অঙ্ক হচ্ছে 5, আর দশকের অঙ্ক হচ্ছে 5 যোগ 3 ইকুয়ালস টু 8। এখন আমাদের বার করতে লাগবে সংখ্যাটি কত। তাহলে 10 ইন্টু এক্স প্লাস 3 প্লাস এক্স, এটা হচ্ছে সংখ্যাটি। তাহলে এখন মান বসায় দাও। এক্স ইকুয়ালস টু 5, তাহলে 10 ইন্টু 8 প্লাস 5, 10 ইন্টু 8 হলো 80 যোগ 5 ইকুয়ালস টু 85। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। বুঝলে? নেক্সট, একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে 12, 18 এবং 30 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 9 ভাগশেষ থাকে। কি বলেছে? একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে 12, 18 এবং 30 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 9 ভাগশেষ থাকে। তাহলে আমরা প্রথমে কি করব? 12, 18 আর 30 এর লসাগু বের করব। তাহলে 12, 18, 30 এর লসাগু কি হবে? 12, 18 আর 30 এর লসাগু। প্রথমে আমরা 2 দিয়ে দেখি। 6 দুগুণ 12, 9 দুগুণ 18, 15 দুগুণে 30। এখন 3 কে দিয়ে দেখি। 3 দুগুণ 6, 3 তিনে 9, 3 পাঁচা 15। তাহলে 12, 18 আর 30 এর লসাগু কি? লসাগু হবে 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5 ইকুয়ালস টু হবে 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 3 12 36, আর 36 ইন্টু 5 180। তাহলে 12, 18 আর 30 এর লসাগু হচ্ছে 180। এখন বলেছে প্রতি ক্ষেত্রে 9 ভাগশেষ থাকবে। তাহলে যত ভাগশেষ থাকবে মানে 180 কে তো 12 কে দিয়েও ভাগ করা যায়, 18 দিয়েও ভাগ করা যায়, আর 30 কে দিয়েও ভাগ করা যায়। মানে এটা সবগুলি দ্বারা বিভাজ্য 180। তাহলে বলেছে 9 ভাগশেষ থাকে। তাহলে 180 এর সাথে আমরা যদি 9 যোগ করে দিই তাহলে হচ্ছে 189। তাহলে সংখ্যাটি হচ্ছে 189। কি করলাম আবার বলে দিই তোমাদেরকে। তাহলে কি বলেছে আবার বলি, একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে 12, 18 এবং 30 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 9 ভাগশেষ থাকে। তাহলে আমরা 12, 18 আর 30 এর প্রথমে লসাগু বের করে নেব। লসাগু কত হচ্ছে? লসাগু হচ্ছে 180। এখন এই 180, 12, 18, 30 এই তিনটি সংখ্যা দ্বারা বিভাজ্য। তাহলে বলেছে প্রতি ক্ষেত্রে 9 ভাগশেষ থাকে।
তাহলে 180-র সাথে আমরা যদি 9 যোগ করে দিই তাহলে 189, তাহলে 189 হচ্ছে অ্যান্সার। নেক্সট, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 570টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 5:3:2 হলে বাক্সে 50 পয়সার মুদ্রা কয়টি আছে? তাহলে কি হবে? তাদের মূল্যের অনুপাত বলেছে, মনে রাখবে মূল্যের অনুপাত হচ্ছে 5:3:2, এটা হচ্ছে মূল্যের অনুপাত। তাহলে তাদের সংখ্যার অনুপাত কতটি হবে? যেহেতু বলেছে এখানে 570টি মুদ্রা আছে, তাহলে তাদের সংখ্যার অনুপাত হবে 1 টাকার মুদ্রার অনুপাত হচ্ছে 5, 50 পয়সার মুদ্রার অনুপাত হচ্ছে 3 আর 25 পয়সার মুদ্রার অনুপাত হচ্ছে 2। তাহলে তাদের সংখ্যার অনুপাত হবে 5:1 তাদের মূল্যের অনুপাত হচ্ছে 3 50 পয়সার, তাহলে 3 ইন্টু কত হবে? 2 গুণ হবে, কারণ দুটি 50 পয়সা মিলে 1 টাকা হয়, আর 4টা 25 পয়সা মিলে 1 টাকা হয়, তাহলে 2 ইন্টু 4, তাহলে কত হচ্ছে? 5:6:8। এটা হচ্ছে কি? এটা হচ্ছে তাদের সংখ্যার অনুপাত, এটা হচ্ছে তাদের কোয়ান্টিটির অনুপাত, আর এটা হচ্ছে তাদের ভ্যালু এর মূল্য, আর এটা হচ্ছে মূল্যের অনুপাত। এখন 5:6:8 এটা কত হচ্ছে টোটাল? টোটাল হচ্ছে 5, 6, 11 আর 18, 19। এই 19 কি? 19টি মুদ্রা। তাহলে এই 19 এটাই হচ্ছে কোশ্চেনের 570টি। 570, 19-এর সাথে কত গুণ করলে 570 আসে? 19-এর সাথে আমরা যদি 3 গুণ করি তাহলে হচ্ছে 57, তাহলে 30 গুণ করলে 570 আসে। তাহলে এখন বলেছে বাক্সে 50 পয়সা মুদ্রা কয়টি আছে? 50 পয়সা এটির অনুপাত হচ্ছে 6, তাহলে আমরা 6 সাথে আমরা 30 গুণ করব, তাহলে কত আসছে? 180। তাহলে 50 পয়সার মুদ্রা আছে 180টি, অ্যান্সার হয়ে যাবে এ। কি করলাম তোমাদের আবার বলি। বলেছে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 570টি মুদ্রা আছে, আর তাদের মূল্যের অনুপাত হচ্ছে 5:3:2, তাহলে তাদের ভ্যালু এর অনুপাত হচ্ছে 5:3:2। এখন আমরা তাদের সংখ্যার অনুপাত বের করব। সংখ্যার অনুপাত বের করলে 1 টাকার অনুপাত হচ্ছে 5, তাহলে 5:1, আর 50 পয়সার মুদ্রার অনুপাত হচ্ছে 3, তাহলে 3:2 হবে। 2 কেন হবে? কারণ দুটো 50 পয়সা মিলে 1 টাকা হয়। আর 25 পয়সার অনুপাত হচ্ছে 2, তাহলে 2:4, 4 কেন? কারণ 4টা 25 পয়সা মিলে 1 টাকা হয়। তাহলে তাদের সংখ্যার অনুপাত হচ্ছে 5:6:8। 5:6:8 এর যোগ যদি করি, 5 যোগ 6 যোগ 8, তাহলে কত হচ্ছে? 19। তাহলে 19 এটাই হচ্ছে কোশ্চেনের 570। তাহলে 19-এর সাথে কত গুণ করলে 570 হবে? 19 ইন্টু 3 হচ্ছে 57, তাহলে 19-এর সাথে আমরা যদি 30 গুণ করি তাহলে হবে 570। তাহলে এখন বলেছে কি বাক্সে 50 পয়সার মুদ্রা কয়টি? 50 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত হচ্ছে 6, তাহলে 6-এর সাথে আমরা যদি 30 গুণ করে দিই তাহলে হচ্ছে 180, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, একজন ব্যাটসম্যানের 11টি ইনিংসে গড় রান হচ্ছে 90। জালিয়াতির অভিযোগে 10তম ইনিংসটি রান বাদ যাওয়ায় তার গড় রান 10 কমে গেল। তাহলে 10তম ইনিংসে সে কত রান করেছিল? কি হবে এটির অ্যান্সার? তাহলে তোমরা দেখো, জালিয়াতির অভিযোগে বলেছে 10তম ইনিংসটির রান বাদ যাওয়ায় তার গড় রান 10 কমে গেল। তাহলে 10তম ইনিংসটি যদি বাদ যায়, সে 10তম ইনিংসে তো 90 বাদ যাবেই।
যদি বাদ যায়, বলেছে 11টি ইনিংসের গড় রান হচ্ছে 90, তাহলে প্রত্যেকটির হচ্ছে গড় রান হচ্ছে 90 করে। আমি যদি ধরি, গড় যেহেতু বলেছে, তাহলে 10তম ইনিংসটি বাদ দিলে 10তম ইনিংসে 90 তো আছেই, তারপর বলেছে তার সাথে আরো 10 করে কমে যায়। তাহলে 10তম ইনিংস যদি বাদ যায়, তাহলে আর থাকে কত ইনিংস? থাকে 11 মাইনাস 1, তাহলে থাকে কত? 11 মাইনাস 1টি যদি বাদ দিয়ে দিই, তাহলে থাকে আরো 10টি থাকে ইনিংস। 10টি ইনিংস থেকে আরো 10 কমে যায়, তাহলে কত হবে? তাহলে 10 ইন্টু আরো 10 নিয়ে চলে যায়, তাহলে হচ্ছে 90 যোগ 100 কত? তাহলে 190। তাহলে 10তম ইনিংসে সে কত রান করেছিল? অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 190। কি করলাম আবার বলি। বলেছে একজন ব্যাটসম্যানের 11টি ইনিংসে গড় রান হচ্ছে 90, জালিয়াতির অভিযোগে 10তম ইনিংসটির রান বাদ যাওয়ায় তার গড় রান 10 কমে গেল। তাহলে 10তম ইনিংসে সে কত রান করেছিল? তাহলে 11টি ইনিংস থেকে যদি একটি ইনিংস, মানে এখানে বলেছে 10তম ইনিংস, একটি ইনিংস বাদ দিলে থাকে কত? 10টি ইনিংস। তাহলে 10তম ইনিংসটি বাদ গেলে 90 তো বাদ যাবেই, সাথে কি বলেছে যে গড় রান আরো 10 কমে যায়। তাহলে 10টি ইনিংস যেহেতু থাকে, তাহলে 10 ইন্টু 10, মানে এই 10টি ইনিংসের থেকে আরো 10 সে নিয়ে যায়, তাহলে 10 ইন্টু 10, তাহলে হচ্ছে এখানে 90 আর এখানে প্লাস 100, তাহলে হচ্ছে 190। কারেক্ট অ্যান্সার অপশন সি। নেক্সট, অমল ও কমল একত্রে একটি কাজ 6 দিনে করতে পারে। অমল একা কাজটি 9 দিনে করতে পারে, তাহলে কমল একা কাজটি কত দিনে করতে পারে? কি করব? অমল আর কমল কত দিন? এটা হচ্ছে দিন, দিন হচ্ছে 6 দিনে করতে পারে, আর অমল একা করতে পারে কত? 9 দিনে। তাহলে টোটাল ওয়ার্ক কত? তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 9 আর 6 এর লসাগু। 9 আর 6 এর লসাগু কত হবে? 18। তাহলে এফিসিয়েন্সি হচ্ছে কত? 6 কে দিয়ে 18 ভাগ করলে হবে 3, আর 9 কে দিয়ে 18 ভাগ করলে হবে 2। তাহলে কমলের এফিসিয়েন্সি কত? অমলের হচ্ছে 2, 2 প্লাস 1, তাহলে অমলের হচ্ছে 2, কমলের হচ্ছে 1। তাহলে বলছে কমল একা কাজটি কত দিনে করবে? তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 18, তাহলে 18/1 কমলের এফিসিয়েন্সি। তাহলে কমল করবে 18 দিনে। তাহলে কি করলাম আবার বলি তোমাদেরকে। বলেছে অমল ও কমল একত্রে 6 দিনে একটি কাজ করতে পারে, অমল একা কাজটি 9 দিনে করতে পারে। তাহলে কমল একা কাজটি কত দিনে করতে পারবে? তাহলে অমল আর কমল 6 দিনে করে, আর অমল একা 9 দিনে করে, তাহলে টোটাল ওয়ার্ক এটা হচ্ছে 18, 6 আর 9 এর লসাগু। তাহলে এফিসিয়েন্সি হচ্ছে অমল, অমল প্লাস কমলের এফিসিয়েন্সি হচ্ছে 3, আর অমল একার এফিসিয়েন্সি হচ্ছে 2। তাহলে কমলের এফিসিয়েন্সি কত? 2 যোগ 1, তাহলে 1 হয়ে যাবে কমলের এফিসিয়েন্সি। তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 18 আর কমলের এফিসিয়েন্সি হচ্ছে 1। তাহলে আমরা যদি ভাগ করি টোটাল ওয়ার্ক এফিসিয়েন্সি দিয়ে, তাহলে হচ্ছে 18 দিনে। তাহলে কমল 18 দিনে কাজটি কমপ্লিট করতে পারবে। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন। একটি চৌবাচ্চা এ নল 10 মিনিটে জল পূর্ণ করতে পারে। একত্রে ওই দুটি নল দ্বারা খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হতে কত সময় লাগবে? কি হবে? তাহলে তাদের এফিসিয়েন্সি হচ্ছে কি? এফিসিয়েন্সি এ আর বির, এর হচ্ছে 4 আর বির হচ্ছে কত? 1। এখন তাদের টোটাল ওয়ার্কটা বের করতে লাগবে, কিন্তু
টাইম কি বলেছে? টাইম এর লাগে কত? 10 মিনিট। এর লাগে 10 মিনিট। তাহলে টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক হচ্ছে এফিসিয়েন্সি ইন্টু টাইম গুণ করলে টোটাল ওয়ার্ক হয়ে যায়। টোটাল ওয়ার্ক হচ্ছে 40। 40 যদি টোটাল ওয়ার্ক হয় তাহলে বির কত টাইম লাগবে? এখানে বলেছে দুটি নল দ্বারা, তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি কত? এ আর বি এর টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 5 আর টোটাল ওয়ার্ক হচ্ছে কত? 40। তাহলে বলেছে দুটি নল দ্বারা খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হতে কত সময় নেবে? তাহলে 40/5। 5 কেটে 40 কাটলে 8, তাহলে 8 মিনিট টাইম নেবে। কি করলাম আবার বলি, এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন, মানে তাদের এফিসিয়েন্সি হচ্ছে এর হচ্ছে 4, বির হচ্ছে 1। আর একটি চৌবাচ্চা এ নল 10 মিনিটে জলপূর্ণ করতে পারে, তাহলে এর টাইম লাগছে কত? 10 মিনিট। তাহলে টোটাল ওয়ার্ক কত হবে? তাহলে টোটাল ওয়ার্ক মানে কি? এফিসিয়েন্সি ইন্টু টাইম, মানে লিখে দিই এখানে টোটাল ওয়ার্ক হচ্ছে এফিসিয়েন্সি ইন্টু টাইম। তাহলে 4 ইন্টু 10, 4 ইন্টু 10 কত হচ্ছে? 40। তাহলে টোটাল ওয়ার্ক হয়ে যাচ্ছে 40। এখন বলেছে একত্রে ওই দুটি নল দ্বারা খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হতে কত সময় নেবে? তাহলে এ প্লাস বি, এটা হচ্ছে এদের এফিসিয়েন্সি হচ্ছে 5, তাহলে 40/5 ইকুয়ালস টু 8 মিনিট সময় নেবে। অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 8 মিনিট। নেক্সট, শ্যামল ও অজিত সাইকেল চেপে যথাক্রমে 18 কিমি পার ঘন্টা এবং 36 কিমি পার ঘন্টা বেগে একই দিকে গতিশীল। কোনো সময়ে অজিত শ্যামল অপেক্ষা 200 মিটার এগিয়ে গেলে পরবর্তী 20 সেকেন্ড পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে আমরা 18 কিমি পার ঘন্টা আর 36 কিমি পার ঘন্টাকে আমরা মিটার পার সেকেন্ড করে নেব। তাহলে 18 কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ড করতে গেলে আমরা 5/18 দিয়ে আমরা গুণ করব, তাহলে হচ্ছে এটা কত? 5 মিটার পার সেকেন্ড। আর 36কে আমরা যদি মিটার পার সেকেন্ড করি তাহলে 5/18, 18কে দিয়ে 36 কাটলে হচ্ছে 2, তাহলে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এখন কি বলেছে? তারা একই দিকে গতিশীল, তাহলে তাদের আপেক্ষিক গতিবেগ কত? আপেক্ষিক আপেক্ষিক গতিবেগ হচ্ছে, বলেছে একই অভিমুখে গতিশীল, তাহলে 10 মাইনাস 5 ইকুয়ালস টু হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে এখন তোমরা দেখো 1 সেকেন্ডে যায় 5 মিটার, তাহলে 20 সেকেন্ডে যায় 100 মিটার। কেন? কারণ 1 সেকেন্ডে যদি 5 মিটার যায় তাহলে 20 সেকেন্ডে যাবে 5 কে দিয়ে আমরা যদি গুণ করি 100 মিটার। এখন বলেছে কোন সময়ে অজিত শ্যামল অপেক্ষা 200 মিটার এগিয়ে গেলে, তাহলে 200 মিটার যদি এগিয়ে যায় প্লাস বলেছে পরবর্তী 20 সেকেন্ড পর, তাহলে 20 সেকেন্ড আরো যায় 100 মিটার, তাহলে 200 সাথে আরো 100 যোগ হবে, তাহলে হচ্ছে 300 মিটার তাদের দূরত্ব হবে। কি করলাম আবার বলি, কি বলেছে তাহলে? শ্যামল ও অজিত সাইকেল চেপে যথাক্রমে 18 কিমি পার ঘন্টা এবং 36 কিমি পার ঘন্টা বেগে একই দিকে গতিশীল। কোনো সময় অজিত শ্যামল অপেক্ষা 200 মিটার এগিয়ে গেলে পরবর্তী 20 সেকেন্ড পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে প্রথমে আমরা 18 কিমি পার ঘন্টা আর 36 কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ড করে নেব। তাহলে 18 কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ড করতে গেলে আমরা কি করব? 5/18 দিয়ে গুণ করব, তাহলে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে শ্যামলের। আর
36 ইন্টু 5/18 ইকুয়ালস হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে অজিতের। তাহলে তাদের আপেক্ষিক গতিবেগ কত? এটা হচ্ছে 10 - 5 ইকুয়ালস টু 5 মিটার পার সেকেন্ড। এখন বলেছে কোন সময়ে অজিত শ্যামল অপেক্ষা যদি 200 মিটার এগিয়ে গেলে পরবর্তী 20 সেকেন্ড পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে 1 সেকেন্ডে যায় 5 মিটার, তাহলে 20 সেকেন্ডে যায় কত? 100 মিটার। কি করলাম? 20 দিয়ে গুণ করলাম, তাহলে হয়ে গেল 100 মিটার। তাহলে অজিত শ্যামল অপেক্ষা 200 মিটার এগিয়ে গেলে, তাহলে অজিত 200 মিটার তো এগিয়ে আছেই, তারপর পরবর্তী 20 সেকেন্ডে সে আরো আরো 100 মিটার এগিয়ে যায়, তাহলে তাদের মধ্যে দূরত্ব হবে 300 মিটার। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। নেক্সট, এক ব্যক্তি নৌকায় স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে স্রোতের অনুকূলে একই সময়ে তার 3 গুণ দূরত্ব অতিক্রম করে। নদীর স্রোতের বেগ 5 কিমি পার ঘন্টা হলে স্থির জলে নৌকোর বেগ কত? তাহলে কি হবে? আমরা ধরে নিই স্থির জলে নৌকোর বেগ হচ্ছে x, তাহলে অনুকূলে বেগ হচ্ছে কত? x প্লাস 5, নৌকোর বেগ যোগ হলো স্রোতের বেগ, এটা হচ্ছে অনুকূল। আর প্রতিকূলে বেগ হবে কত? x মাইনাস 5, নৌকোর বেগ মাইনাস স্রোতের বেগ। এখন কি বলেছে? এক ব্যক্তি নৌকায় স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে স্রোতের অনুকূলে একই সময়ে তার 3 গুণ দূরত্ব অতিক্রম করে। তাহলে হয়ে যাচ্ছে x প্লাস 5, এটা হচ্ছে অনুকূল, ইকুয়ালস টু কত হচ্ছে? 3 ইন্টু এক্স মাইনাস 5। বলেছে স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে স্রোতের অনুকূলে একই সময়ে তার 3 গুণ অতিক্রম করে। তাহলে বুঝলে? এখন তোমরা x ইকুয়ালস টু কত সেটা বার করো। x প্লাস 5 ইকুয়ালস টু কত? 3x মাইনাস 15 ইকুয়ালস টু হচ্ছে কত? 2x ইকুয়ালস টু 20। তাহলে x ইকুয়াল টু হচ্ছে 10। বুঝলে? তোমরা আবার বলে দিই। বলেছে এক ব্যক্তি নৌকায় স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে স্রোতের অনুকূলে একই সময়ে তার 3 গুণ অতিক্রম করে। নদীর স্রোতের বেগ আছে 5 কিমি পার ঘন্টা। আর তাহলে স্থির জলে নৌকোর বেগ কত? তাহলে আমরা ধরে নিলাম স্থির জলে নৌকোর বেগ হচ্ছে x, তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ হচ্ছে x প্লাস 5, আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগ হচ্ছে x মাইনাস 5। এখন বলেছে স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে স্রোতের অনুকূলে একই সময়ে তার 3 গুণ দূরত্ব অতিক্রম করে। তাহলে হচ্ছে x প্লাস 5 ইকুয়ালস টু 3 ইন্টু x মাইনাস 5, মানে প্রতিকূলে যা যায় অনুকূলে তার 3 গুণ যায়, তাহলে x প্লাস 5 ইকুয়ালস টু 3 ইন্টু x মাইনাস 5। এখন এখান থেকে x এর মানটা বার করো, তাহলে হচ্ছে 2x ইকুয়াল টু 20, x ইকুয়াল টু হচ্ছে 10, মানে 10 কিমি পার ঘন্টা। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, এক পরীক্ষার্থী 32% নাম্বার পেয়ে 18 নাম্বারের জন্য ফেল করলো এবং অপর এক পরীক্ষার্থী 37 নাম্বার পেয়ে 5 নম্বর থেকে 12 নাম্বার বেশি পেল। তাহলে পরীক্ষায় 5 নম্বর কত বলেছে? কি করবো আমরা? এক পরীক্ষার্থী 32% নাম্বার পেয়ে 18 নাম্বারের জন্য ফেল করলো, তাহলে 32% নাম্বার তো সে পেয়েছে, তারপর সে যদি আরো 18 নাম্বার পেত তাহলে সে পাশ করে যেত, তাহলে এটা হচ্ছে তার 5 নাম্বার। আর অপর একটি পরীক্ষার্থী 37% নাম্বার পেয়ে 5 নাম্বার থেকে 12 নাম্বার বেশি পেল, তাহলে 37% সে নাম্বার পেয়েছে, তার থেকে 5 নম্বর থেকে 12 নম্বর বেশি পেয়েছে, তাহলে -12 যদি করি তাহলে এটি হচ্ছে 5 নাম্বার।
তাহলে এটা সলিউশন করলে কি হবে, 32% যদি এই পাশে আসে তাহলে হচ্ছে 37% মাইনাস 32% ইকুয়ালস টু হচ্ছে 18 প্লাস 12, তাহলে হচ্ছে 5% ইকুয়ালস টু 30। এখন বলেছে পরীক্ষায় পাস নম্বর কত, তাহলে পরীক্ষা কত নম্বরে হয়েছিল, পরীক্ষার মোট নাম্বার কত, পরীক্ষার মোট নাম্বার যদি বের করি আমরা 100%, তাহলে 5% যদি হয় 30, তাহলে 100% কত হবে, আমরা যদি 20 গুণ করে দিই তাহলেই হয়ে যাবে। তাহলে 600 হচ্ছে মোট নাম্বার। কি করে হলো, 5% যদি 30 হয় তাহলে 5-এর সাথে আমরা যদি 20 গুণ করি তাহলে হচ্ছে 100, তাহলে আমরা 30-এর সাথে যদি 20 গুণ করি তাহলে হয়ে যাচ্ছে 600, এটা হচ্ছে মোট নাম্বার। এখন বলেছে পরীক্ষায় পাস নাম্বার কত, তাহলে আমরা এটির মান বের করলেই হয়ে যাবে বা এটির মান বার করলেই হয়ে যাবে। তাহলে 600 ইন্টু 32/100, এটা কত হবে, 0 0 কাটা, 6 ইন্টু 32, 6 দুগুণে 12, 2 হাতে থাকে 1, 3 6 18 আর 19, 192 প্লাস কত, প্লাস হচ্ছে 18, তাহলে 192 প্লাস 18 ইকুয়ালস টু হচ্ছে 210। এই 210 হচ্ছে পাস নাম্বার, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কি করলাম আবার বলি, এক পরীক্ষার্থী 32% নাম্বার পেয়ে 18 নম্বরের জন্য ফেল করলো, অপর এক পরীক্ষার্থী 37% নাম্বার পেয়ে 5 নম্বর থেকে 12 নাম্বার বেশি পেল, তাহলে এক পরীক্ষার্থী 32% নাম্বার পেয়ে 18 নম্বরের জন্য ফেল করলো, তাহলে 32% প্লাস 18 এটা হচ্ছে 5 নম্বর। আরেক পরীক্ষার্থী 37% নাম্বার পেয়ে 12 নাম্বার 5 নম্বরের থেকে বেশি পেল, তাহলে 37% মাইনাস 12 এটা হচ্ছে 5 নম্বর। এখন আমরা এখান থেকে 37% মাইনাস 32% ইকুয়ালস টু 18 প্লাস 12 করলাম, তাহলে হচ্ছে 5% ইকুয়ালস টু 30, তাহলে 100% কত, 100% হবে 600। এই 100% কি, এটা হচ্ছে পরীক্ষার মোট নাম্বার, তাহলে 600 হচ্ছে মোট নাম্বার। এখন আমাদের কোশ্চেনে বলেছে কি পরীক্ষায় পাস নাম্বার কত, তাহলে আমরা যদি 32% প্লাস 18 বা 37% মাইনাস 12 এই দুটোর মান বার করি তাহলে হয়ে যাবে আমাদের আনসার। তাহলে আমরা যদি 32% প্লাস 18 এটার মান বার করব, তাহলে 600 ইন্টু 32/100 কত হচ্ছে 192, 192, 192 সাথে আরো যদি 18 যদি যোগ করি তাহলে কত হচ্ছে 210। এই 210 হচ্ছে আমাদের পরীক্ষায় পাস নাম্বার, বুঝলে। নেক্সট, একটি হোটেলে 60% লোক নিরামিষ খায়, 30% আমিষ খায়, 15% উভয় খাবার খায়, 60 জন লোক ওই হোটেলে থাকলে কতজন উভয় খাবার খায় না বলেছে, তাহলে কি করব, তাহলে বলেছে তোমরা দেখো এখানে বলেছে 60% লোক নিরামিষ খায়, এটা হচ্ছে নিরামিষ আর এটা হচ্ছে আমিষ। নিরামিষ খায় কত, নিরামিষ খায় হচ্ছে 60%, আর আমিষ খায় কত, আমিষ খায় বলেছে 30%, আর উভয় খায় কতজন, এটা হচ্ছে 15%, বুঝলে। তাহলে খালি নিরামিষ আর আমিষ খায় কতজন, নিরামিষ আর আমিষ খায় হচ্ছে 60 প্লাস 30 মাইনাস 15%, এটা হচ্ছে কি খালি নিরামিষ বা আমিষ খায়, তাহলে কত হচ্ছে 60 30 90 মাইনাস 15 হচ্ছে 80 75, এরা হচ্ছে খালি নিরামিষ খায় বা আমিষ খায়। এখন বলেছে কতজন উভয় খাবার খায় না, তাহলে 100% মানে 100, 100-র মধ্যে, তাহলে 100 মাইনাস 75% ইকুয়ালস টু কত হচ্ছে,
ইকুয়ালস টু হচ্ছে 25%। 25% লোক উভয় খাবার খায় না, তাহলে কতজন লোক আছে? লোক আছে 60 জন। তাহলে 60-এর 25% কত? 60 ইন্টু 25/100 কত হচ্ছে? 0 0 কাটা, তারপর 5কে দিয়ে যদি কাটি, 5 5 25, 5 2 10, 2কে দিয়ে কাটলে হচ্ছে 3, তাহলে হচ্ছে 5 ইন্টু 3 15। তাহলে 15 জন উভয় খাবার খায় না, অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কি করলাম তোমাদের আবার বলে দিই, একটি হোটেলে 60% লোক নিরামিষ খায়, 30% আমিষ খায়, 15% উভয় খাবার খায়। তাহলে 60% নিরামিষ খায়, 30% আমিষ খায়, 15% উভয় খাবার খায়। 60 জন লোক ওই হোটেলে থাকলে কতজন উভয় খাবার খায় না? তাহলে খালি নিরামিষ বা আমিষ খায় কতজন? 60 যোগ 30 মাইনাস 15 ইকুয়ালস টু 75% লোক খালি নিরামিষ খায় বা আমিষ খায়। আর উভয় খাবার খায় না কতজন? 100 মাইনাস 75 ইকুয়ালস টু 25% লোক উভয় খাবার খায় না। এখন বলেছে কতজন লোক আছে হোটেলে? 60 জন লোক। তাহলে 60-এর 25% কত? 15। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি। তাহলে সঠিক উত্তর অপশন বি 15। এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। তোমরা ভালো করে ক্লাসটি করো। আর আমাদের এই ক্লাসের পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করো। আর আমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এর পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো, আবার দেখা হবে পরের ক্লাসে।